ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই। সবকিছু বন্ধ হয়ে যাবে, লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। 34 জনের সাথে কথা বললাম যে ভাই বাংলাদেশে কি ভোট হবে ফেব্রুয়ারিতে? এর মধ্যে 31 জন বললো ফেব্রুয়ারিতে ইলেকশনে কোনো সম্ভাবনা দেখতেছি না। আমাদের আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই, তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো? আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো, তেমনি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস আসতেছে, এই সন্ত্রাসের সামনে ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবো। এই যে ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল গণ অভ্যুত্থানের পরে, সোজা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, আরো হবে সোজা। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই। সবকিছু বন্ধ হয়ে যাবে, লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। ব্রিটিশরা যেমন পালিয়ে গিয়েছিল, লেজ গুটিয়ে এখান থেকে আপনাদেরও পালাতে বাধ্য হবেন আপনারা। আমরা শুধু একটু সময় নিচ্ছি, সময়ের অপেক্ষা। তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যেই মানুষগুলো এই নেতৃত্ব দিবেন সেটা হলেন আপনারা। কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে, আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশিদের হাতে আমরা তুলে নিতে পারি, জানাচ্ছি। এবং সরকারের যে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, আমরা তাদেরকে বলবো একটি অ্যাক্টিভ হন। আপনারা এসএসএফ যেটা আছে সেগুলো যমুনা বিভিন্ন জায়গায় উঠে অ্যাটলিস্ট সীমান্তে নিয়োগ করেন। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষেরই এখন এসএসএফ প্রয়োজন। এজন্য আমরা এই প্রোগ্রাম থেকে সীমান্ত হত্যায় যারা অতীত শহীদ হয়েছেন, যারা হেনস্থার শিকার হচ্ছেন, আমরা এই প্রোগ্রাম থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ভারত সরকারের প্রতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান যে আন্তর্জাতিক যে সীমারেখাগুলো রয়েছে, ভারতের মতন একটি খুনি বর্বর বাহিনী জন্ম দিয়েছে বিএসএফ, দ্রুত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নতুন বিশ্ব, যে শান্তির বিশ্বের কথা বলি, সেই বিশ্ব আমরা প্রতিষ্ঠা করতে পারবো বলে আশা করি। না হয় যেই শান্তিমূলক যে কথাগুলো আমরা বলি, এগুলো হলো ফুলজুড়ি কথার মধ্যেই থেকে যাবে। আপনি যদি আগে আওয়ামী লীগ হতেন, ছাত্রলীগ হতেন, কোন পরিবারের নির্দিষ্ট পরিবারের সদস্য হতেন, কোন কোম্পানির ওনারের নেপিউ বা ভাতিজি হতেন, ভাতিজা হতেন, সন্তান হতেন, তখন আপনার চাকরির প্রবাবিলিটিটা অনেক বেড়ে যেত। ফলত আমাদের শিক্ষার যে মূল্যায়ন, সেই জায়গাটা অনেকাংশ কমে যেত। তো বাংলাদেশের পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর, দুইটা সেক্টরেই দলীয় দাস, পরিবারতন্ত্র, ঘুষ এবং যেটাকে বলা হয় তৈল মর্দন, এইসবই ছিল চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের ক্রাইটেরিয়া। কিন্তু একটি শক্তিশালী বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সবচেয়ে সমাজের যারা যোগ্য, পড়াশোনা সবচেয়ে যারা ভালো করেছেন, তাদেরকে যদি আমরা চাকরি সুনিশ্চিত বিধান না করতে পারি, তাহলে এটা একটা দলীয় বাংলাদেশ পরিণত হবে। যেটা গত 53 বছরে দেখেছিলেন আপনারা। কখনো এই বাংলাদেশ শেখ, কখনো হলো জিয়া, কখনো হলো এরশাদ ফ্যামিলি, বিভিন্ন ফ্যামিলি পরিচালিত করেছিল। ফলে বাংলাদেশের যে স্বকীয় সত্তা, সেই স্বকীয় সত্তার জায়গায় কখনো বাংলাদেশ হয়ে উঠতে পারে নাই। আমিও যখন প্রাইভেট সেক্টরে জব করেছিলাম, আমাদের বড় একটি চাওয়ার জায়গা ছিল আমাদের চাকরি যেটা আমরা করছি, চাকরি কালকে থাকবে নাকি থাকবে না, এই চিন্তা নিয়ে প্রতিদিন রাতে ঘুমাতে যেতে হতো। কারণ চাকরির যে ফরম্যাটটা, এটা বাংলাদেশে ইনস্টিটিউশনালাইজড না। ফলত বসের ইচ্ছা মতোই পরবর্তী দিন আমার চাকরি থাকবে নাকি থাকবে না সেটা নির্ভর করত। অর্থাৎ আমি দিনে কতটুকু কাজ করি, সপ্তাহে আমি বসকে কতটুকু রিপোর্ট দিলাম, আমার কাজের মেরিট কতটুকু, সেটা কখনো বস গণ্য করতো না।
তো যখন এই অনিশ্চয়তার মধ্য দিয়ে একটা মানুষ চাকরি করে তখন তার প্রোডাক্টিভিটিটা কমে যায়। নট অনলি দ্যাট, আমাদের প্রফেশনাল যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, অ্যাকাউন্টেন্ট বলি, ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, যে কোনো সেক্টরের কথাই বলি, তাদের স্বার্থ সংশ্লিষ্টতার জন্য যদি কেউ তাকে চাকরি থেকে বের করে দেয়, তার যে প্রভিডেন্ট ফান্ড থাকে সেগুলোকে সে কিভাবে আদায় করবে, নিশ্চিত করবে, সেই ধরনের কোনো বিধানও নেই, অথবা তার সেই শক্তি সামর্থ্যের জায়গাটাও থাকে না। কারণ বাংলাদেশে যারা ব্যবসা করে অধিকাংশ ব্যবসায়িক গোষ্ঠী হলো মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। ফলত আমাদের ইলেকশন কমিশন যে ধরনের জঙ্গলি কায়দায় চলে, তারাও নিজেদের মর্জি মাফিক ইচ্ছা মতন হলো কর্মীদের উপরে, এটা হোয়াইট কালার বলি, ব্লু কালার বলি, একজন মালি বলি, কর্মচারী বলি, সিও বলি, লিড বলি, কোলিড বলি, সবার ক্ষেত্রে সে একই রুল হলো বাস্তবায়ন করে। এবং একজন ব্যাংকার যারা বাংলাদেশে চাকরি করছে স্যালারি ভালো পায়, কিন্তু যখন সে ফ্যামিলিতে যায়, সন্তান যখন তার কাছে দৌড়ে এসে সন্ধ্যার পরে বলে, বাবা কেমন আছো, এত টায়ার্ড থাকে, এত ক্লান্ত থাকে, তার সন্তানকে সময় দেওয়ার মতন তার সময় থাকে না। ফলত আমাদের প্রাথমিক সমাজের যে গাঠনিক প্রক্রিয়া, ফ্যামিলি ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, সোসাইটিতে বন্ধু বান্ধবকে সময় দেওয়া হচ্ছে না, সেই ক্যাম্পাস জীবনের বন্ধুদেরকে 5 বছর পরে একবার দেখা হয়, বন্ধু অনেক ব্যস্ত কর্মজীবনে প্রবেশ করেছি, ভালো কোনো স্যালারি নাই। আমি অনেক কোম্পানিতে শুনেছি যদি তুমি বুয়েট থেকে পাস করো 40,000 টাকা স্যালারি, বিও থেকে পাস করলে 30,000 টাকা, আইবি থেকে পাস করলে 50,000 টাকা। এই ধরনের হলো তারা গরুর মার্কেটের মতন রেট করে দিয়েছে। এবং শুধু এটাই নয়, সবচেয়ে আমরা বড় কমপ্লেক্সিটিতে যেটা আছি সেটা হলো আমাদের কর্মঘণ্টা এবং কর্ম পরিবেশের জায়গাটা। আমাদের যারা ফিমেল ওয়ার্কার রয়েছে, নারীদের কর্ম পরিবেশ যেটা এখনো প্রাইভেট সেক্টরে নিশ্চিত করা যায়নি, পাবলিক সেক্টরে নিশ্চিত করা যায়নি। পাবলিক সেক্টরে তো আমরা অনেক দেখেছিলাম, ডিসি যারা ছিল তারা আমাদের বোনদেরকে হলো তার খাস রুমে নিয়ে যেত, পরে আবার সেগুলোর ভিডিও আমরা দেখতাম। প্রাইভেট সেক্টরও হলো বসের মর্জি মাফিকের উপরে হলো যারা আমাদের বোনরা রয়েছে তাদের প্রমোশন অনেক সময় তারা ডিপেন্ড করিয়ে রাখে, যেটা বাংলাদেশের জন্য একটা লজ্জা। এবং নারীরা যে তাদের মাতৃত্বকালীন যে ছুটি নেয়, সেই ছুটির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ চাকরিতে নেওয়ার সময় তাকে একটা বাইন্ডিংস দিয়ে যায়, যেহেতু মেয়ে মানুষ, সে তো কয়েকদিন পরে বাচ্চা হবে, ছুটিতে যাবে, তাকে এখন যদি নেই তাহলে আমার ওয়ার্ক অ্যাক্টিভিটিস কমে যাবে। কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টরে দেখছি, আমাদের যারা বোনরা রয়েছেন তাদের ফোকাস এরিয়া অনেক বেশি, অর্থাৎ তাদের ডেলিভারি আমাদের চেয়ে আমরা অনেক বেশি দেখেছি তাদেরকে। এবং তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তারা হলো কোনো অফিসে চুরি করে না, কোনো বাটপারি করে না, মিথ্যা কথা বলে না, কোনো ঘুষ খায় না, একদম ডেডিকেটেড ওয়েতে কাজ করে। তো যখন একটা মানুষ এত অনেস্টি দিয়ে কাজ করে, কিন্তু যখন ট্রিটমেন্টের বেলায় আসে, সেখানে একটা মেল ডমিনেটেড সোসাইটির মতন আচরণ করা হয়, তখনই আমাদের প্রাইভেট পাবলিক সেক্টর সব জায়গায় নারীদের কর্ম পরিবেশটা অনেক ক্ষেত্রে হলো ভিন্নমুখী হয়ে যায়। এবং আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময়, অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারে ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা কমিটমেন্ট। আমি আগেও বলেছি, অনেক প্রাইভেট সেক্টরে যারা ওনার রয়েছেন, আমি নিজেও কাজ করেছিলাম, সেখানে দেখেছি আমার শুক্রবারও ফ্যামিলি লাইফ ছিল না, শনিবারও ছিল না। শুক্রবারে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে নামাজের পরে একটু জামা কাপড় ধোয়া, এর মধ্যে শুক্রবার চলে যায়, সকালবেলায় আবার অফিস। তো একজন মানসিক যখন বিকাশ না হয়, তখন সে কাজের ডেলিভারিটা ক্রিয়েটিভ ওয়ার্কে দিতে পারে না। এবং গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন তাদের ন্যায্য মজুরি নাই। আমার একজন গার্মেন্টস কর্মীর সাথে কথা হয়েছিল, ওনার একটা ছোট বাচ্চা আছে, তো সারা রাত বাচ্চা কয়েকবারে রাতে তাকে দুধ পান করাতে হয়, তো সারা রাতে মায়ের জেগে থাকতে হয়। তো সকালে বললাম তাহলে আপনি কিভাবে গার্মেন্টসে গিয়ে ওই সেলাই মেশিনটা আপনি ঘুরান?
বললো যে সারা রাত আমি বাচ্চাকে সময় দেওয়ার পরে সকালবেলায় গিয়ে আমি তেঁতুল অথবা টক জাতীয় খাবার নিয়ে যাই, টক খাইলে একটু ঘুম কম আসে। এই ধরনের অমানসিক পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আমাদের অর্থনীতির যে টাকাটা সেটা ঘুরছে। এখানে যে সাংবাদিক ভাইরা রয়েছেন, বসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সাংবাদিকতার কাজ করতে হয়। অর্থাৎ উনি যদি কোথাও দেখে কেউ লোক একটা চুরি করতেছে, যে লোকটা চুরি করতেছে এটা যদি কোনো সরকার দলীয় হয় বা ওই যেই কোম্পানিতে উনি জব করে তার যদি কোনো খাস লোক হয়, দেখেও না দেখার ভান করবে, এই সম্পর্কে কোনো রিপোর্ট করা যাবে না। অর্থাৎ যিনি সাংবাদিকতা করেন ওনার সেই সাংবাদিকতার জায়গাটাও ওনাকে বিসর্জন দিতে হচ্ছে। আর মজুরির কথা তো বললামই, যে যারা সাংবাদিকতা করে বাংলাদেশে তাদের তো হলো মানে প্রতিনিয়ত চলাফেরার যে পকেটের টাকা, ওই পকেটের টাকাই উঠে না। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের প্রত্যেকটা সেক্টরের একই অবস্থা। সেজন্য আমরা উদ্যোগটা নিয়েছি প্রফেশনাল সেক্টরে সেফটি এবং লিগ্যাল যে এনভায়রনমেন্ট এটা নিশ্চিত করার জন্য, কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য। আমাদের ইনফর্মাল যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে আইএলও কাজ করছে, কিন্তু যারা মিডল ক্লাস সোসাইটিতে রয়েছে, যারা ব্যাংকে জব করছেন, অর্থাৎ মিড রেঞ্জে 50 to 60,000 যারা স্যালারি পাচ্ছেন, তাদের হলো বুক ভরা হলো হতাশা। তারা নিজেদের অভিব্যক্তিটা না কারো কাছে প্রকাশ করতে পারেন। একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, শেষ করে যখন 50-60,000 টাকা চাকরি করেন, বোন টাকা চায়, ভাই টাকা চায়, মা টাকা চায়, সবাই তো বুক করা আশা নিয়ে থাকে যে করেছে। এদিকে অফিসে গেলে বাসায় গেলে হলো যে সময় দেওয়া না কেন, সেদিকে বকা। জীবন একটা অতিষ্ঠ জীবনের মধ্য দিয়ে, এবং এভাবে করতে করতে অনেকে হলো অল্প বয়সে মারা যায়। আমরা এই পরিবেশগুলো নিশ্চিত করতে না পারি, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই, যারা হোয়াইট কালার আছে, কালার আছে, শ্রমিকরা আন্দোলন করে, কিন্তু যারা মিডল রেঞ্জ তারা কোনো আন্দোলন করতে পারে না। ভদ্রজন সেজে থাকে কিন্তু পকেটে তাদের টাকা নেই। ব্যাংক থেকে লোন নিতে হয়। ঢাকাতে ছোট একটা ফ্যামিলি থাকে এবং সেই ফ্যামিলিতে দেখা যাচ্ছে আমরা যখন বিদেশে দেখি ছোট ছোট ফ্ল্যাট থাকে, অর্থাৎ তার রেঞ্জের যে টাকা 60,000 টাকা যদি স্যালারি হয়, সেই রেঞ্জ অনুযায়ী হলো 2 রুমের। ঢাকাতে তো কোনো বসবাসের জায়গায় নেই, সিঙ্গেল ফ্ল্যাট নেই, ফলত বড় একটা বাসা নিতে হয়। বাসা ভাড়া দিয়ে, খাবার খরচ দিয়ে বাড়িতে যে মা বাবা বৃদ্ধ আছে তাদের কাছে টাকা পাঠাইতে পারে না। এই ধরনের অসহ্য কষ্টকর একটি যন্ত্রণা জীবন যারা প্রাইভেট সেক্টরে জব করে, আবার দুর্নীতিও করে না, সব থাকার চেষ্টা করে, তাদের জীবন চলে। তা আমাদের এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য, এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এই প্রফেশনাল অ্যালায়েন্স, এবং আপনাদের প্রতি অনেক, সমাজের প্রতি আপনাদের অনেক দায়িত্ববোধ রয়েছে। আপনারা যদি লিগ্যাল এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ডের যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর সাথে কানেক্টিভিটি করে ইন্টারন্যাশনাল যে অধিকারগুলো আছে সেগুলো যদি আপনারা নিশ্চিত করেন, তাহলে হয়তো আমাদের সমাজের বড় একটা জায়গায় উন্নতি করা সম্ভব। এবং বাংলাদেশের বড় একটি সেক্টর রয়েছে যারা জব হোল্ডার। সো অনেকে জব হোল্ডারদের দেখলে মনে করে সেও চুপ করে চলাফেরা করে, দুনিয়াটা না দেখে না দেখার ভান করে, আর মনে করে যে বাংলাদেশ সবচেয়ে মনে করে যে চালাক লোক হলো পলিটিশিয়ানরা। এটা সমাজের মাত্র ওরা 2.5%। ওরাই সবার উপরে দাদাগিরি করে, তুমি কি বুঝো, আমি তো হনু। সো প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন, পাবলিক সেক্টরে যারা রয়েছেন জব হোল্ডার, তাদের কাছে ভোট রয়েছে, তাদের কাছে সমাজের টাকা রয়েছে, চাবি রয়েছে, সমাজের এস্টাবলিশমেন্টের জায়গা রয়েছে। তারা যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের পলিটিশিয়ান বলি, মিলিটারি বলি, কোনো শক্তি নেই তাদেরকে আর ভবিষ্যতে দমাতে পারবে ইনশাআল্লাহ। আমরা হলো সেই জায়গাটা নিশ্চিত করার জন্য কাজ শুরু করেছি। আর সবচেয়ে যে কথাটা দিয়ে শেষ করব, ডিগনিটি। যখন একজন মানুষ জব করতে যায়, আমাকে আমার একজন কোম্পানির ওনার বলেছিল যে তুমি তো সারা জীবনে জব করতে হবে, কারণ তুমি তো নিজে কোম্পানি করতে পারবে না। আমি বললাম যে আপনার বাবা কি করেছে? বলছে জব করেছে। তো বললাম উনি কিভাবে পারলো? এই সোসাইটিতে যেটা এই সরকার আসার পরে, অথবা আমরাও ভবিষ্যতে যেটা করব, পাবলিক সেক্টরে আপনারা, প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স অর্জন করেছেন,
মূলধনের জন্য আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারছেন না। আর ব্যবসা বাণিজ্য শুরু করলে আপনারা কোনো বাটপাড়ের পাল্লায় পড়ে যান অথবা চাঁদাবাজিদের হাতে পড়ে যান। আমরা আপনাদের ইনশাআল্লাহ আপনারা ব্যবসার উদ্যোগ নেন। আমরা যদি সরকারে আসি অথবা আমরা যদি কোয়ালিশন বা অ্যালায়েন্স গভর্নমেন্টে আসি, আমরা নিশ্চয়তা বিধান করছি আমরা আপনাদের উদ্যোক্তা হওয়ার যতগুলো অন্তরায় আছে আমরা সবগুলো ইনশাআল্লাহ ওপেন করে দিব, যাতে আমরা আপনারা উদ্যোক্তা হতে পারেন। যেহেতু আমরা এই সোসাইটিতে সম্মান নিয়ে জীবন যাপন করতে চাই, এজন্য আপনারা যদি শক্ত করে দাঁড়ান, পৃথিবীর কোনো মানুষ আপনাদেরকে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। বর্তমানে তো রাজনীতি তো এই ধরনের পরিস্থিতি চলছে, কেউ সিট ভিক্ষা করতেছে, কেউ ডিরেক্ট বলে ফেলে ভাই আমাকে একটা সিট দেন, যদি সিট না দেন ভাই আমি এত বছর রাজনীতি করছি তাহলে জীবনে কি করব। আর কিছু মানুষের আত্মসম্মান আছে, ওই বড় দলগুলোর কাছে গিয়ে সিট চাইতে পারে না, মুখ বুঝে হলো পড়ে আছে। তা আমরা সবাইকে আহ্বান জানাবো, আমাদের দেখে আপনারা শিখুন। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো, কারণ রাজনীতি করেছে আত্মমর্যাদার প্রশ্ন। আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দিব না। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোন বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। মেরুদণ্ড সোজা রাখুন, আমাদের সাথে আসুন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে রাজনীতি করব। সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। ছোট ছোট পার্টিগুলো রয়েছে, এগুলোকে পকেটে নেওয়ার জন্য, যে তোমাকে অমুক আসনে দেওয়া হবে, 1 বছর ঘুরিয়েছে, এখন তারা আমও গেছে ছালাও গেছে, এখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারণা তো আপনি নিজের সাথে করেছেন, কমিউনিটির সাথে করেছেন। এই জন্য হলো একটু কষ্ট হলো, একবার যদি উঠে দাঁড়াতে পারি, শির দাঁড়া করে আমরা বাংলাদেশে এই সকল পরিবারতন্ত্র থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্মীয় ফেসিবাদ সবকিছু ইনশাআল্লাহ ভেঙে পড়বে। আমরা এই ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার কাজে শুরু করেছি। প্রফেশনালস যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন, আসলে ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সংকট বিরাজ করছে। আমি রাতে সার্ভেতে বের হলাম, 34 জনের সাথে কথা বললাম যে ভাই বাংলাদেশে কি ভোট হবে ফেব্রুয়ারিতে? এর মধ্যে 31 জন বললো ফেব্রুয়ারিতে ইলেকশনের কোনো সম্ভাবনা দেখতেছি না। তো মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। যেহেতু ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক কান্ট্রি, আমাদের গণতান্ত্রিক পথে যেতে হবে। কিন্তু গণতন্ত্রের জন্য যে আয়োজন, যে ভিত্তিমূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যদি সিস্টেমে যায়, তাহলে ভবিষ্যতে আমরা গণতন্ত্র একটি মুখের শব্দ থেকে যাবে, বাস্তব কোন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। এখন তো অনেক দলের নামের সাথে লেগে যায় যে ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক একটা মনোচর্চার বিষয়। ভোট আসলে 300 আসনে গডফাদার দিয়ে নমিনেশন, এর মধ্যে 100 হলো মাঠে আন্দোলন করবে, আগুন জ্বালাবে, সন্ত্রাস জ্বালাবে, এগুলোকে মাথায় নিয়ে আসা, রুমে নিয়ে আসা, এক রুমে বন্দি করে যে ঠিক আছে তোকে মেয়র দিচ্ছি, তোকে উপজেলা চেয়ারম্যান দিচ্ছি, তোকে ব্যবসা দিচ্ছি, কোন রকমের একটা জিনিস করে তারপরে ইলেকশনে গিয়ে, পার্লামেন্টে গিয়ে আবার জনগণের উপরে ফেসিবাদী চাপিয়ে দেওয়া। যারা এই ধরনের গণতন্ত্র আমাদের শেখানোর চেষ্টা করছে, আমরা তাদেরকে বলবো আপনারা ভুল জায়গায় এসেছেন। যদি এগুলো বুঝাতে হয়, যারা আপনাদের দলদাস, যারা আপনাদের নুন খেয়ে প্রত্যেকদিন আপনাদের স্লোগান দেয়, তৈল মর্দন করে, তাদের কাছে গিয়ে বলুন। তরুণ প্রজন্মের কাছে আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শিক্ষিত, বাপের টাকা দিয়ে পড়াশোনা করেছি, নিজেদের জমি বিক্রি করে পড়াশোনা করেছি। আপনাদের কোন ফ্যামিলির কাছে আমাদের জীবন বর্গা দেওয়ার জন্য নয়। আমাদের আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই, তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো? আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো, তেমনি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস আসতেছে, এই সন্ত্রাসের সামনে ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবো। এই যে ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল গণ অভ্যুত্থানের পরে, সোজা হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে আরো হবে সোজা।
ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে। লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। ব্রিটিশরা যেমন পালিয়ে গিয়েছিল, লেজ গুটিয়ে এখান থেকে আপনাদেরও পালাতে বাধ্য হবেন আপনারা। আমরা শুধু একটু সময় নিচ্ছি, সময়ের অপেক্ষা। তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যেই মানুষগুলো এই নেতৃত্ব দিবেন সেটা হলো আপনারা। কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে, আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশিদের হাতে আমরা তুলে নিতে পারি, এটার মাধ্যমেই ভারতকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।